আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? ভাবুন তো একবার, একটা রাজনৈতিক আইডিয়া, খিলাফাত, যা ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, সেটা কিভাবে আজও পুরো বিশ্ব রাজনীতিতে এত বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। ডক্টর রেজা পাংহার্স্টের অসাধারণ বই দি ইনএভিটেবল ক্যালিফেট ঠিক এই প্রশ্নটারই গভীরে যাওয়ার চেষ্টা করেছে। তো চলুন আজ আমরা সেই ১০০ বছরের আইডিওলজিক্যাল জার্নিটা ট্রেস করার চেষ্টা করি। মানে ভাবা যায় ১৯২৪ সালে যেটাকে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেওয়া হলো, সেই খেলাফতের আইডিয়াটা কেন এখনও এত জীবন্ত? কেন এটা আজকের দিনেও গ্লোবাল পলিটিক্স, মুসলিম আইডেন্টিটি আর বিভিন্ন স্ট্রাগলের একদম কেন্দ্রে রয়ে গেছে? চলুন এই রহস্যটা একটু ডিকোড করা যাক। তো আমাদের গল্পের শুরুটা আসলে একটা কিছুর শেষ থেকে। সেকশন 1, এক ধারণার মৃত্যু ও জন্ম। কারণ ১৯২৪ সালটা আসলে খেলাফতের সমাপ্তি ছিল না, বরং এটা ছিল একটা নতুন, আরও জটিল এবং আরও তীব্র আইডিওলজিক্যাল লড়াইয়ের শুরু। অটোমান খিলাফতের পতনের পর মুসলিম বিশ্বে যেন একটা আইডিওলজিক্যাল ভূমিকম্প হয়ে গেল। মানে একটা বিশাল শূন্যস্থান তৈরি হলো। আর এই শূন্যস্থান পূরণ করতে মাঠে নামল তিনটা দল, ৩ রকম আইডিয়া নিয়ে। এক দল মানে আলী আব্দুর রাজিকের মতো সেকুলার চিন্তাবিদরা বললেন, দেখুন খিলাফত ইসলামের কোনো ম্যান্ডেটরি অংশ না, এটাকে বাদ দিন। আরেক দল রশিদ রিদার মতো মডার্নিস্টরা বললেন, না, খেলাফত দরকার, কিন্তু একে রিফর্ম করতে হবে, মডার্ন ওয়ার্ল্ডের সাথে খাপ খাওয়াতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে গ্রুপটা, সেই রিভাইভালিস্টরা বললেন, কোনো কথা হবে না, খেলাফত ফিরিয়ে আনা আমাদের ফরজ দায়িত্ব এবং এটা এখনই করতে হবে। সো আসল পয়েন্টটা হলো, পতনটা একটা ভ্যাকিউম তৈরি করে, যা পূরণ করার জন্য এই ৩ পক্ষ একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে পড়ে। ওই যে ৩ নম্বর দলটার কথা বললাম, যারা খিলাফতকে রিভাইভ করতে চেয়েছিল, তাদের মধ্যে থেকেই জন্ম নিল দুটো বিশাল মুভমেন্ট। লক্ষ্য কিন্তু একটাই, খিলাফত প্রতিষ্ঠা। কিন্তু তাদের পথ দুটো ছিল সম্পূর্ণ আলাদা। আর এটাই আমাদের দ্বিতীয় সেকশন, সমাজ, রাষ্ট্র নাকি বিপ্লব। খিলাফত পুনরুদ্ধারের জন্য দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ব্লুপ্রিন্ট সামনে আসলো। একদিকে ছিল মুসলিম ব্রাদারহুড, তাদের অ্যাপ্রোচটা ছিল যাকে বলে বটম আপ বা একদম তৃণমূল থেকে পরিবর্তন আনা, মানে আগের সমাজকে ধীরে ধীরে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে। আর অন্যদিকে ছিল হিজবুত তাহরির, তাদের ফোকাসটা ছিল ঠিক উল্টো, টপ ডাউন, মানে একটা র্যাপিড পলিটিক্যাল রেভলিউশনের মাধ্যমে সরাসরি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করে ফেলা। ব্রাদারহুডের যে ফাউন্ডার হাসান আল বান্না, তার স্ট্র্যাটেজিটা ছিল খুবই অর্গানাইজড আর লং টার্ম। তিনি বলতেন, আরে ভাই, একটা বিল্ডিং বানানোর আগে তো তার ফাউন্ডেশনটা শক্ত করতে হবে, তাই না? তো সেই ফাউন্ডেশনটা কি? তার মতে শুরুটা হবে একজন আদর্শ ব্যক্তিকে দিয়ে। সেই ব্যক্তিরা মিলে গড়বে আদর্শ পরিবার। আদর্শ পরিবারগুলো মিলে তৈরি করবে একটা আদর্শ সমাজ। আর সেই সমাজের ভিত্তি থেকেই জন্ম নেবে একটা ইসলামিক রাষ্ট্র। এবং সবশেষে এই রাষ্ট্রগুলো মিলেই তৈরি হবে গ্লোবাল খেলাফত। বেসিকলি একটা ধীর গতির কিন্তু খুবই গোছানো গ্রাউন্ড আপ অ্যাপ্রোচ। এখন আসি হিজবুত তাহরিরের কথায়। তাদের মেথডটা ছিল একদমই অন্যরকম এবং বেশ র্যাডিক্যাল। তাদের মূল স্ট্র্যাটেজিটার নাম হলো নুসরাহ তলব করা। এখন প্রশ্ন হলো, এই নুসরা জিনিসটা কি? এর মানে হলো, তারা ইলেকশন বা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না। তাদের কাজ হলো সমাজের যারা পাওয়ারফুল, যেমন আর্মি জেনারেল বা প্রভাবশালী ইলিট, তাদেরকে ইন্টেলেকচুয়ালি কনভিন্স করা যে একমাত্র খিলাফতই মুসলিমদের রক্ষা করতে পারে, এবং তাদের সাহায্য নিয়ে একটা নন ভায়োলেন্ট উপায়ে ক্ষমতার পরিবর্তন ঘটানো। সো তাদের গোলটা হলো একটা নন ভায়োলেন্ট কিন্তু রেভলিউশনারি পাওয়ার ট্রান্সফার। এতক্ষণ আমরা যে দুটো দলের কথা বললাম, তারা কিন্তু নন ভায়োলেন্ট পলিটিক্যাল দল। কিন্তু এর পরেই এই খেলাফাতের আইডিয়াটা একটা খুবই ডিফারেন্ট এবং বলা যায় একটা ভয়ঙ্কর টার্ন নেয়। এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট থেকে সরে গিয়ে একটা গ্লোবাল সশস্ত্র সংগ্রামের প্রতীকে পরিণত হয়। আমাদের তৃতীয় সেকশন, সংগ্রাম যখন বৈশ্বিক প্রতীক। আল কায়দার সাইকোলজি বুঝতে হলে ওসামা বিন লাদেলের এই কথাটা বোঝাটা খুব জরুরি। তার কাছে খেলাফত মানে কোনো ডিটেইলড পলিটিক্যাল সিস্টেম বা সংবিধান না, এটা ছিল মুসলিম উম্মার হারিয়ে যাওয়া ঢাল বা শিল্ড। তিনি বিশ্বাস করতেন এই শিল্ডটা নেই বলে আজকে সারা দুনিয়ার মুসলিমরা অপমানিত হচ্ছে। সো এখানে খেলাফত কোনো রাজনৈতিক প্ল্যান না, বরং এটা একটা পাওয়ারফুল ইমোশনাল সিম্বল, হারানো শক্তির প্রতীক। আল কায়দার স্ট্র্যাটেজিও ছিল আগের দলগুলো থেকে র্যাডিক্যালি ডিফারেন্ট। ফার্স্ট, তারা টার্গেট করল ফার এনিমি বা আমেরিকা এবং তার মিত্রদের, নিয়ার এনিমি বা লোকাল মুসলিম শাসকদের চেয়েও বেশি। তাদের থিওরিটা কি? থিওরি হলো, সাপের মাথায় মারলে লেজ এমনিতেই মরে যাবে, মানে গ্লোবাল পাওয়ারকে দুর্বল করতে পারলে লোকাল শাসকরা এমনিতেই দুর্বল হয়ে পড়বে। সেকেন্ড, দাওয়াত বা রাজনীতির বদলে তারা সশস্ত্র সংগ্রাম বা কিতালকেই একমাত্র পথ হিসেবে বেছে নিল। থার্ড,
তারা খিলাফতকে একটা ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করেছে, কোনো ডিটেল ব্লুপ্রিন্ট হিসেবে নয়। আর ফাইনালি তারা আধুনিক জাতিরাষ্ট্রের এই বর্ডার টর্ডারকে পুরোপুরি অস্বীকার করেছে। আমাদের মধ্যে একটা কমন ধারণা আছে যে খিলাফতের এই আলোচনাটা বোধহয় শুধু মিডল ইস্টেই সীমাবদ্ধ। কিন্তু ডক্টর প্যাংহার্স্টের বইটা দেখাচ্ছে এই ধারণাটা একদমই ঠিক না। আমাদের চতুর্থ সেকশন সীমানা ছাড়িয়ে সেই স্বপ্ন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই আইডিয়ার একটা বড় ইন্টেলেকচুয়াল সেন্টার ছিল আমাদেরই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। যেমন ধরুন মাওলানা মওদুদির হাকিমিয়া বা আল্লাহর সার্বভৌমত্বের যে কনসেপ্ট, সেটা সারা বিশ্বের ইসলামী আন্দোলনকে ইনফ্লুয়েন্স করেছে। আবার পাকিস্তানের ডক্টর ইশরার আহমেদের মতো চিন্তাবিদরা মনে করতেন পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয়েছে ভবিষ্যৎ খেলাফতের জন্য একটা বেস হিসেবে কাজ করার জন্য। তার মানে এই অঞ্চলের চিন্তাবিদরা এই আইডিয়ার গ্লোবাল প্রসারে একটা বিশাল ভূমিকা রেখেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। ওয়েস্টার্ন দেশে জন্ম নেওয়া, বড় হওয়া সেকেন্ড বা থার্ড জেনারেশন মুসলিম তরুণরা কেন এই আইডিয়ার প্রতি অ্যাট্রাক্টেড হয়? এর পেছনে আসলে কয়েকটা সাইকোলজিক্যাল কারণ আছে। প্রথমত, তারা যখন একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে তখন গ্লোবাল উম্মার এই ধারণাটা তাদের একটা শক্তিশালী পরিচয় দেয়। দ্বিতীয়ত, ওয়েস্টার্ন লিবারেলিজমের বাইরে এটা তাদের সামনে একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল অল্টারনেটিভ তুলে ধরে। আর ফাইনালি, ফিলিস্তিন থেকে কাশ্মীর, বিশ্বজুড়ে মুসলিমদের উপর যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে এটা গ্লোবাল জাস্টিস আর ইউনিটির এক পাওয়ারফুল প্রতীক হয়ে ওঠে। তো এত সব আলোচনা, ব্রাদারহুড, হিজবুত তাহরির, আল কায়দা, সাবকন্টিনেন্টের চিন্তাভাবনা সবকিছুকে একসাথে এনে ডক্টর পাংহার্স্ট তার বইয়ের একদম ক্লাইম্যাক্সে পৌঁছেছেন। আমাদের শেষ সেকশন, ইতিহাস কি আসলেই শেষ? আপনারা হয়তো ফ্রান্সিস ফুকুয়ামার নাম শুনেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি একটা থিওরি দিয়েছিলেন, দি এন্ড অফ হিস্ট্রি। তার কথা ছিল লিবারেল ডেমোক্রেসি জিতে গেছে, এটাই ফাইনাল ডেস্টিনেশন, এরপরে আর কিছু নেই। কিন্তু ডক্টর পাংহার্স্ট ঠিক এই জায়গাতে একটা বড়সড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই কথাটা কি মুসলিম বিশ্বের জন্য সত্যি? আর এখানেই আসছে ডক্টর পাংহার্স্টের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত আর্গুমেন্টটা। তিনি বলছেন মুসলিম বিশ্বে আধুনিক যে জাতিরাষ্ট্র বা নেশন স্টেট, সেটা সাধারণ মানুষকে তিনটা জিনিস দিতে পুরোপুরি ফেল করেছে: ন্যায়বিচার, ঐক্য আর সম্মান। আর ঠিক এই ফেলিয়ারের কারণেই খিলাফতের আইডিয়াটা বারবার ফিরে আসে একটা জীবন্ত এবং শক্তিশালী রাজনৈতিক অল্টারনেটিভ হিসেবে। যতক্ষণ এই শূন্যস্থানটা থাকবে, এই আইডিয়ার আবেদনও থাকবে। আর এ কারণেই তিনি এর নাম দিয়েছেন দি ইনএভিটেবল ক্যালিফেট, মানে এক অনিবার্য রাজনৈতিক বাস্তবতা। ব্যাপারটা নিয়ে ভাবার মতো, তাই না?